রাস্তায় হালকা করে একটু ব্রেকফাস্ট সারলাম, ভালোই লাগলো। গরম গরম লুচি আর আলুর দম খেতে। পুজোর মধ্যে হঠাৎ করেই বাড়ি থেকে আজকে বেরিয়ে পড়েছি। 2-3 দিন একটু ঘোরাঘুরি করে তারপরে ফিরবো। তো চলেছি তো আমরা ঝাড়গ্রামের পথে। এত সুন্দর রাস্তা, ড্রাইভারও গাড়ির পিক আপ সমানে বাড়াচ্ছিল আস্তে আস্তে। হঠাৎ রাস্তায় গাড়ির পেছনের চাকাটা গেল বিগড়ে। সবাই মিলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ড্রাইভার কিছু বলতেও পারছে না। স্টেপনির চাকা মাত্র একটাই রয়েছে, কিন্তু পেছনের দুটো চাকার অবস্থা খুব একটা ভালো না। দেখা যাক কি হয়। আমাদের তো মাথায় হাত, সবাই একটু এদিক ওদিক করছি। সবার মধ্যে একটু চিন্তাভাবনা, একটু টেনশান। সবে বাড়ির থেকে বেরোলাম, কিন্তু ড্রাইভারের অক্লান্ত পরিশ্রমের ফল আবার আমরা ঝাড়গ্রামের দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে 10 বছর আগেও কিন্তু এত ভালো রাস্তা ছিল না। হাইওয়ে, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ যে প্রায় 6 লেন হাইওয়ে হয়ে গেছে, এবং যেই 200 কিলোমিটার আমরা এখন যাব, অন্যান্য সময় হয়তো 6 ঘন্টা থেকে 7 ঘন্টা সময় লেগে যেত, কিন্তু আমার ধারণা আমরা 2.5-3 ঘন্টার মধ্যেই হয়তো ঝাড়গ্রাম পৌঁছে যাব। দেখা যাক কতক্ষণ আমাদের সময় লাগে। পুজোর মধ্যে বেরিয়ে পড়েছি, তাই রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা। দুদিকের কাশবন দেখতে দেখতে, সবাই মিলে গল্প করতে করতে 200 কিলোমিটার পাড়ি দিচ্ছি। ঝাড়গ্রামে আমাদের আগের থেকেই একটি হোমস্টে বুক করা আছে। আপনাদের অবশ্যই পৌঁছে হোমস্টেটা ভালো করে দেখাবো। এখন চিন্তাভাবনা করছি যে আমরা টাইম মতন পৌঁছতে পারবো নাকি রাস্তাতেই আমাদের লাঞ্চ করতে হবে। হঠাৎ করে চোখের সামনে গভীর জঙ্গল চলে এলো। জঙ্গল দেখেই বুঝতে পারলাম যে আমরা ঝাড়গ্রামের খুব কাছাকাছি এসে গেছি। শাল পিয়ালের বন, বড় বড় পাইন গাছ দাঁড়িয়ে আছে, বড় বড় সেগুন গাছ এবং গভীর জঙ্গল। এই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার আনন্দটা একটা অন্যরকম, যেটা যখনই আপনি ঝাড়গ্রাম আসবেন বা এরকমভাবে কোথাও যাবেন আপনাকে বারে বারে টানবে। আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। একটু টাইম লেগেছে রাস্তায়, কারণ রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না কিছু কিছু জায়গায়। মোটামুটি আমরা দুপুর 12টা সাড়ে 12টার মধ্যেই আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। এখন আমাদের খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট হবে, কারণ দুপুরবেলা হয়ে গেছে। রুমটা আপনাদের একটু দেখাই। বেশ সুন্দর হোমস্টে, ভেতরের ছিমছাম ঘর, এসি রুম। মাত্র 1200 টাকায় আমরা ভাড়া করেছিলাম, এবং এদের এখানকার শুনেছি আমি রান্নাবান্না নাকি খুব সুন্দর। হোমস্টেটার নাম হচ্ছে নিরিবিলি হোমস্টে। আপনারা গুগল সার্চ দিলেই পাবেন, গুগলে গেলেই পাবেন নিরিবিলি হোমস্টে। এছাড়া আমি স্ক্রিনের মধ্যে এদের ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। আপনারা যদি কখনও ঝাড়গ্রামে যান তো এই ফোন নাম্বারে ফোন করে আপনারা এই হোমস্টেটা বুক করতে পারেন। আমার ভীষণ ভালো লেগেছে। একদম হার্ট অফ দ্য সিটি, ঝাড়গ্রাম কলেজ থেকে খুব কাছে। তাই আমি সাজেস্ট করব, যদি আপনারা ঝাড়গ্রাম যান তো এই হোটেলটা বা হোমস্টে যেটাই আপনারা বলুন, এটা বুক করতে পারেন। বেশ হালকা একটা লাঞ্চ করেছি, ডিমের ঝোল, ভাত, সাথে ডাল, আলুর তরকারি। বেশ ভালোই লাগলো। 4টে সাড়ে 4টে বাজে। এখন আমরা প্ল্যান করছি একটু কনক দুর্গা মন্দিরটা দেখতে যাব।
তাই কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে আমরা ওখান থেকে রওনা দিলাম। খুব বেশি দূরে না, আমার হোমস্টে থেকে 10-12 কিলোমিটারের মধ্যেই হচ্ছে কনক দুর্গা মন্দির। চিল্কিগড় রাজবাড়ি আপনারা হয়তো এর সম্পর্কে পড়েওছেন, শুনেওছেন। এই চিল্কিগড়দের যে রাজা ছিল তারা হচ্ছেন ধবলদেব। এই ধবলদেবের পরের যারা মানে বংশ ছিল, রাজা গোপীনাথ, তিনি স্বপ্নে এই কনক দুর্গা দেবীকে দেখতে পান এবং যেভাবে তিনি দেখতে পান ঠিক সেই রূপেই দেবী এখানে পূজিত হন। এবং কনক কথাটির অর্থ হচ্ছে সোনা, আপনারা নিশ্চয়ই জানেন। তাই এই মূর্তিটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। আমরা মন্দিরে যখন পৌঁছলাম বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখলাম, পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা। গাড়ি আমরা পার্ক করলাম এবং গাড়ি পার্ক করার পরে আস্তে আস্তে আমরা এবার মন্দিরের দিকে হেঁটে যেতে হবে খানিকটা রাস্তা। খুব সুন্দর পরিবেশ। মন্দির যা শুনলাম রাজপরিবার থেকেই মেনটেন হয়, রাজপরিবারের বংশধররা আছেন কেউ কেউ এখনও। তবে আরেকটি ইতিহাস জানলাম যে এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো এবং এখানে কোনো এক সময় নরবলিও হয়েছিল। এখন ইদানিংকালে অষ্টমীর দিন এখানে মোষ বলি হয়। তবে আমার মতে এই ধরনের বলি বন্ধ করে দেওয়া উচিত। বিভিন্ন জায়গায় যেরকম চাল কুমড়ো বলি দেওয়া হয় সেরকম রীতি ফিরিয়ে আনা উচিত। কোনো প্রাণী হত্যা আমি অন্তত ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিন্তু শুনলাম যে পুরনো ট্র্যাডিশন অনুযায়ী এই কনক দুর্গা মন্দিরে এখনও মোষ বলি হয় এবং চারিদিক থেকে আদিবাসীরা এসে ভিড় করে এবং প্রচণ্ড লোক সমাগম হয় অষ্টমীর দিন। তাই আজ সপ্তমী বলে ফাঁকা দেখতে পাচ্ছেন। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি, রাস্তাটা ফাঁকাই আছে, আজকে লোকজন খুব একটা নেই। তাই শুনলাম মন্দির কমিটি কালকে অন্যরকম ব্যবস্থা থাকবে, খুব ভিড় হবে কালকে। তো সেই কারণে আপনারা যদি মোষ বলি দেখতে চান তাহলে অবশ্যই অষ্টমীর দিন যাবেন, আর যদি এমনি মন্দির দর্শন করতে চান তাহলে সপ্তমীটাই হচ্ছে সবথেকে ভালো। মন্দির একদম ফাঁকা। দেখুন মন্দিরের চত্বর আমরা পৌঁছে গেছি এবং এই সামনে যে লাল দেখছেন বিল্ডিংটা, এর সামনেই হচ্ছে মোষ বলি হয়। আর পেছনে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে এবং একদম সোজা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটাই কনক দুর্গা মন্দির। এবং দেবী মূর্তি ভিডিও করতে দেয় না, তাই আমি আপনাদের স্টিল ফটো দেখাচ্ছি। আর বাঁ সাইডে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে। টোটালি সিকিউরিটি ভেতরে রয়েছে অনেক, কারণ দেবীর মূর্তিটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। মন্দিরে ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সময় আমাদের পার হয়ে গেছে, বেশ অন্ধকার নেমে এসছে। আসার সময় কিন্তু রাস্তায় সেরকম লাইট দেখিনি, তাই ফেরার সময় বুঝতেই পেরেছিলাম যে একটা সমস্যার মধ্যে পড়ব। পুরো রাস্তাটা অন্ধকার, কোনো আলো নেই। আলোর ব্যবস্থা কেন করতে পারেনি মন্দির কমিটি জানি না।
রাস্তায় দু একটা সোলার ল্যাম্প জ্বলছে, কিন্তু সেগুলোরও কোনো চার্জ নেই, কারণ এতটাই গাছ দিয়ে ঢাকা জঙ্গলের ভেতরে সেখানে সূর্যের আলো পৌঁছয় বলে আমার মনে হয় না। তাই এটা খুব একটা ভালো লাগলো না ফেরার সময় এই অন্ধকারের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে আসাটা। আমরা কলকাতা থেকে একটি বড় গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের ড্রাইভার খুব একটা চেনে না ঝাড়গ্রাম, তাই পরের দিন লোকাল দুটো গাড়ি ঠিক করলাম। তবে ওরা খুব একটা বেশি চার্জ করেনি আমাদের, এক একটা গাড়ি ওরা 3,000 টাকা করে বলেছে। তো 6,000 টাকা দুটো গাড়ি আমরা বুক করেছি, সারাদিন ঘোরাবে। তা আজকে আমরা বেলপাহাড়ি ঘুরব, এবং বেলপাহাড়িতে প্রথমে আমরা যাব, অনেকগুলো জায়গা লেখা আছে, জানি না কোথায় গিয়ে পৌঁছাবো প্রথম দিন। তবে বললো যে প্রথমে শিলদা মোড়ে একটু টিফিন খেয়ে নিতে। তো শিলদা শুনতেই আমার সেই সিআরপিএফ জওয়ানদেরকে বোম্বিং করে টেরোরিস্টরা উড়িয়ে দিয়েছিল, মাওবাদীরা, এবং অনেকজন সিআরপিএফ জওয়ান মারা গেছিল। তো সেই শিলদা মোড়ে আমরা এখন এসে পৌঁছেছি, একটু পেটাই পরোটা আর আলুর তরকারি খাবো বলে। তাই এই শিলদা মোড়ে আসার পরে দোকানদারকেও জিজ্ঞেস করছিলাম, তো তারা বললো যে ওই ঘটনাটি যখন ঘটেছিল তখন এখানে বাজার প্রায় 1 মাস এরা খুলতে পারেনি, খুব সমস্যার মধ্যে দিয়ে এরা গেছে। সেই সময় খুব সার্চ ওয়ারেন্ট চলছিল, এবং খুব সমস্যার মধ্যে দিয়ে এদের ওই 1টা মাস পার করতে হয়েছে। তাই আমরা এখন শিলদাতে রয়েছি। এই শিলদা থেকে খুব বেশি দূরে আর নেই, আমরা এখান থেকে আর ঘন্টাখানেকের মধ্যেই আমরা বেলপাহাড়ি পৌঁছে যাব। তো ড্রাইভার বলল যে প্রথমে আমাদের ঘাগরা ফলসে নিয়ে যাবে। তা ঘাগরা ফলসটা মানে বেলপাহাড়ির খুব আকর্ষণীয় একটি জায়গা। বেলপাহাড়ি যে টাউন আছে, টাউন বলবো না ঠিক, ওদের যেটা সদর বলে ওরা আর কি, সেখান থেকে মাত্র 7 কিলোমিটারের মধ্যেই হচ্ছে ঘাগরা ফলস। এই ঘাগরা ফলস হচ্ছে ব্ল্যাক স্টোনের ওপর দিয়ে একটি জলপ্রপাত বয়ে আসছে, এবং ঘাগরা কথাটা এসছে গাগরা বলে একটি ওয়ার্ড থেকে, যেটা মানে হচ্ছে কলসি। লোকাল ট্রাইবালদের ভাষায় হচ্ছে একটি জল ভরা কলসি। তাই এই ফলসটা দেখলেও আপনার মনে হবে যে একটা কলসির মতনই আকার, এবং জল তার মাঝখান দিয়ে বয়ে চলেছে, এবং এটা পুরো ন্যাচারাল একটা জলপ্রপাত, এবং জল ওপর দিয়ে বয়ে যখন যায় একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, এবং পুরোটাই একটা ব্ল্যাক স্টোনের ওপর দিয়ে। ভীষণ একটা মানে আকর্ষণীয় জায়গা, মানে পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটি জলপ্রপাত আছে আমার জানা ছিল না, কিন্তু যাওয়ার পরে খুবই ভালো লাগলো।
ফলস দেখার পরে সবাই একটু কাশফুলের সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলছিল, আর আমি একটু হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার চোখের সামনে এই দৃশ্যটা ভেসে উঠল। হঠাৎ করে আমার মনে পড়ে গেল পেহেলগাঁওতে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, ঠিক সেই জায়গাটার কথা। এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, চারদিকে একদম গাছের জঙ্গলে ঘেরা এবং বড় বড় সমস্ত পাইন এবং বিভিন্ন দামি দামি গাছ দিয়ে ঘেরা, এবং মাঝখানে একটা সুন্দর সবুজ মাঠের মতন। আমি পেহেলগাঁও গেছিলাম, তাই পেহেলগাঁওর সাথে এই জায়গাটাকে একটু রিলেট করলাম। ভীষণ ভালো একটা জায়গা। অনেকে পিকনিক করতেও আসতে পারেন এখানটা, যদি মনে করেন একদিনের জন্য পিকনিক করবেন, সেটার জন্য বেশ সুন্দর একটি জায়গা। ঘাগড়া ফলস থেকে চলে এলাম তারাফেনী ড্যামস দেখতে। ছোট্ট একটি মানে বাঁধ বলবেন, কিন্তু এটা মানে সেরকম আকর্ষণীয় খুব জায়গা নয়, কিন্তু বেলপাহাড়ির মতন একটি জায়গাতে একটা নদীকে বেঁধে রেখে জল যাতে বিভিন্ন সময় এই অঞ্চলের মানুষ যাতে চাষবাস করতে তার সাহায্য পায় আর কি, সেই কারণেই এই ড্যামটি তৈরি করা। এবং তারাফেনী নদীর ওপরেই এই বাঁধটি তৈরি করা রয়েছে। খুব চুপচাপ শান্ত একটি জায়গা, প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি একটু ঘুরে এদিক ওদিক করতে করতে পেছন দিকটাতে যখন এলাম, তখন এই দৃশ্যটি দেখতে পেলাম। এটা একটু আপনাদের ড্যাম থেকে একটু ভেতরের জঙ্গলের পাশ দিয়ে আপনাদের একটু হেঁটে ভেতরে ঢুকতে হবে। এটা ড্যামের ওপরে দাঁড়ালে এই দৃশ্যটা দেখতে পাবেন না। তাই এটা একটু সাইডে এসে দেখতে হবে আপনাদের। এই জায়গাটা একটু সময় কাটালাম, মিনিট 10-15 কাটিয়ে এবার আমরা এখান থেকে আবার পরের গন্তব্যে রওনা দেব। তারাফেনী ড্যাম থেকে আমরা একটু শর্টকাট ধরলাম জঙ্গলের ভেতর দিয়ে। ড্রাইভার বলল একটা শর্টকাট রাস্তা আছে, তো সেই শর্টকাট রাস্তাটাই ধরলাম। কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হয়নি, কারণ একটু বৃষ্টিও হয়ে গেছিলো। তাই জঙ্গলের ভেতরের রাস্তাতে প্রচণ্ড কাদা এবং গাড়ি যাওয়াটা খুব সমস্যা তৈরি হচ্ছিল। মাটি ফাটি বা কিছু পোয়া ফেলে দিয়ে কিছু যাচ্ছে তো একটা চাকা পুরো কাজ হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে আমরা মনে হচ্ছে এই কাদাটা পার করে চলে যাব। যাই হোক, রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম খন্দরানী লেক। এই খন্দরানী লেকটি একটি খাল আছে, সেই খালটিকে বাঁধ দিয়ে আটকে এই লেকটিকে সৃষ্টি করা হয়েছে, যাতে গরমের সময় বা অন্যান্য সময় যখন চাষের জল প্রয়োজন হবে এই অঞ্চলে, এই লেকের থেকে যাতে জল সাপ্লাই করা যায়। কারণ বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গের এই অঞ্চলটা, ঝাড়গ্রামের এই অঞ্চলটাতে প্রচুর আদিবাসী মানুষের বসবাস এবং তাদের মূল রোজগারই হচ্ছে চাষবাস। তাই জলের খুব প্রয়োজন, এবং প্রচণ্ড গরম পড়ে এবং গ্রীষ্মের সময় এদের খুবই কষ্ট হয়। তাই বিভিন্ন জায়গায় জলের যাতে কোনো অভাব না হয়, সেই কারণে এই ধরনের ন্যাচারাল লেক সৃষ্টি করা হয়েছে।
এবং এই লেকটার পাড়ে খুবই ভালো লাগছিল। এত পাখির ডাক, এত নিস্তব্ধ, এত সুন্দর, এবং বেশ কয়েকটা কুকুর এসে হাজির হয়েছে আমাদের দেখে, কারণ অনেকক্ষণ বোধহয় ওরা লোকজন দেখতে পায়নি, তাই আমাদের দেখে ওরা দল বেঁধে সবাই মিলে হাজির। তবে দেখে মনে হচ্ছিল সবকটা একটা মায়েরই বাচ্চা, কারণ দেখতে সবকটাকে একই রকম। তাই যাই হোক, আমাদের কাছে যা বিস্কুট টিস্কুট ছিল দিলাম ওদের, দিয়ে বেশ খানিকটা সময় ওদের সাথে কাটালাম। তারপরে ওদেরকে টাটা বাই বাই করে এবার পরের জায়গায় যাব। প্রচণ্ড গরম, এবং এই গরমের মধ্যে আমাদের ব্যাটারি প্রায় ডাউন। আমরা গাদ্রাসিনী পাহাড়ে পৌঁছেছি, কিন্তু সবার শক্তিতে কুলোচ্ছে না এখন ট্রেকিং করে পাহাড়ের মাথায় ওঠাটা। তাই আমাদের মধ্যে থেকে 3-4 জন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা এখন গাদ্রাসিনী পাহাড়ের টপে উঠবে। আমরা যারা উঠতে পারিনি, যে কজন যাব না ঠিক করেছি, তারা বসে বসে ওখানে ছোলা ভাজা আর অন্যান্য জিনিস আমরা খেতে ব্যস্ত, এবং সুন্দর বাতাবি লেবু মাখাও ওখানে পাওয়া যাচ্ছে, সেটা বসেই আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম। আর যারা বললো যে যাব টপে, তারা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। গাদ্রাসিনী পাহাড়ের ওপরে একটি দুর্গা মন্দির আছে, আর একটি গুহা আছে, এবং ওপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, পুরো বেলপাহাড়ির ভিউটা ওখান থেকে পাওয়া যায়। তাই ওটা দেখে সবাই মিলে আমরা গাড়িতে করে আবার ব্যাক করে চলে এলাম শিলদা মোড়ে, এবং সেখানে আমাদের আগের থেকেই বলা ছিল একটি হোটেলে, আমরা গ্রামীণ হোটেল, সেখানে ঢুকে এখন আমরা পেট পুজো করব। দেখা যাক কী কী এখানে পাওয়া যায়। তো বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ও বললো সবই আছে যেটা চান। তাই আমরা এখানে কেউ মাছ, কেউ চিকেন, এবং গ্রামের রান্না, কাঠের জালের রান্না, ভীষণ ভালো লাগলো, পেট পুড়ে খেলাম। এবং বেলপাহাড়ির এই স্মৃতি, এই খাওয়া দাওয়া, এই ঘোরা এবং ট্রাইবাল মানুষদের সাথে কিছুক্ষণ সময় কাটানো, এটা আমাদের স্মৃতির মণিকোঠায় চিরকাল থাকবে। এবং আবার যদি কখনো সুযোগ পাই, অবশ্যই শীতের টাইমেই আসবো, গরমের মধ্যে খুবই কষ্ট, তাই আবার যদি কখনো সুযোগ পাই শীতকালে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বেশ কিছু চমক আছে, কারণ পরের ভিডিও আমরা আপনাদের দেখাবো গোপীবল্লভপুরের ওপরে। তাই সবাইকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ, যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাই সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। তাই সবাইকে সুস্থতা জানিয়ে ভিডিওটি শেষ করছি।